ক্লাস শেষ হতে মৃত্তিকা দৌড় লাগালো। আজ টিচার ঠুকেছে দেরিতে। এখন সময় পূর্ণর সাথে দেখা করার। সারাদিন এই একেবারেই তো সময় হয়। এরপর মৃত্তিকা শুধু চোখের দেখা দেখে দুই একবার কচিতে। পূর্ণ পড়াশোনা আর রাজনীতি দুটোতেই চর্চিত। মেধাবী একজন ছাত্র ইউনিভার্সিটির। সব ডিপার্টমেন্টে তার সুনাম রয়েছে। মৃত্তিকা যদি এখনো প্রচুর ভয় পেয়ে চলে ওকে, কিন্তু মনের কুঠোরে কোনো এক কোনায় নিজের অবস্থান ঠিক করে নিয়েছে পড়ল একদম জোরালো ভাবে। এই যে 8 ঘন্টা দেরি হওয়াতেই কেমন দৌড়ে যাচ্ছে মৃত্তিকা। একটু দেরিও যেন সহ্য হয় না, অথচ এমনও দিন যায় যে মৃত্তিকা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করে। দূর থেকেই মৃত্তিকা খেয়াল করলো হালকা রঙের কটন পাঞ্জাবি পরে সুপুরুষ দাঁড়িয়ে আছে বটগাছের হেলান দিয়ে। আশেপাশে কয়েকজন ছেলে পেলে মৃত্তিকাকে এভাবে দৌড়ে আসতে দেখেই গম্ভীর মুখে বলল সবাইকে বিদায় জানালো। ওরা যেতেই হেলান দেওয়া থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মৃত্তিকা দৌড়ে এসে হাঁপিয়ে উঠল। হাঁটাতে পথে হাঁপাচ্ছে মৃত্তিকা। সেটা দেখেই ভ্রু কুচকে তাকালো পূর্ণ। নিজের হাতে থাকা কোকাকোলার রাত খাওয়া বোতলটা নিয়ে এগিয়ে আসতেই সোজা হয়ে দাঁড়ালো মৃত্তিকা। পূর্ণ গম্ভীর কণ্ঠে কিছুটা রাগ মিশিয়ে জিজ্ঞেস করলো, এভাবে দৌড়ে আসার মানে কি মৃত্যু? কথাটা রাগে ভাবে বললো। বোতলটা মৃত্তিকার হাতে তুলে দিল। মৃত্তিকা হাতে নিয়ে এক চোখ খেয়েই বলল, কোকাকোলা খাই না আমি, জুস ভালো লাগে। আমি জিজ্ঞাসা করেছি। পূর্ণর এহীন কথায় প্রতীক্ষে বেশ অপমানিত বোধ করে মৃত্তিকা। এভাবে কথার পৃষ্ঠায় কথা বলেছে মৃত্তিকা, তাই বলে অপমান ডেকে না করলেও হতো না? সবসময় কেন এভাবে কথা বলে পূর্ণ ভাই? মৃত্তিকার মাটির ন্যায় হৃদয়ে যে আঘাত লাগে সেটাকে পূর্ণ বোঝে না। পূর্ণ আবারও ধমকে জিজ্ঞেস করলো, এভাবে দৌড়ানোর মানে কি মৃত্যু? যদি পড়ে যেতেন? মৃত্তিকা পায়ে দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে বলল, ক্লাস দেরিতে শেষ হলো, আপনি অপেক্ষা করছিলেন তাই। মৃত্তিকার কথাটা এক প্রকার কেড়ে নিয়ে পূর্ণ বলে উঠল, তাই বলে এভাবে দৌড়াবেন আপনি? আশেপাশে তাকানো উচিত ছিল আপনার। এরপর আর পূর্ণর বাকি কথাগুলো অসম্পূর্ণই রয়ে গেল মৃত্তিকার কাণ্ডে। মৃত্তিকার হাতের আধ খাওয়া বোতলটা সজোরে আছাড় মেরে কিছুটা রেগে গিয়ে বলল, কি হয়েছে দৌড়ে আসাতে? এখন কি দৌড়তেও পারবো না আপনার জন্য? মৃত্তিকা নিজের কাছে নিজেও অবাক হয়ে গেল। কার সামনে কি বললো, তাও তো কিনা এভাবে রেগে কি? ভয় ভয় তাকাতেই দেখলো পূর্ণ চোখ লাল করে ওর দিকেই তাকিয়ে আছে। ঢোক কিলো মৃত্তিকা, চোখের পানি চলে এলো। ও মোটেও এভাবে বলতে চায়নি, ন্যাচারাল ভাবে এমনটা হয়েছে, কিন্তু সেটা কি পূর্ণ ভাই বুঝবে? হঠাৎ চাপা গলায় শান্ত বাণী শোনা গেল, উচ্চ বাক্য, তাও আমার সাথে? একদমই পছন্দ নয় আমার মৃত্যু। আজ প্রথম বলে ছেড়ে দিলাম, এরপর কি করব সেটা আশা করি বলে বোঝাতে হবে না। কথাগুলো একদম মৃত্তিকার কানের ঘোড়া এসে বলল। পূর্ণর প্রত্যেকটা গরম নিঃশ্বাস গিয়ে পড়ল মৃত্তিকার ঘাড়ে, কাঁপন ধরল তার সঙ্গে। সরে দাঁড়ালো পূর্ণ, ছোট করে বলল, এখানে বসুন। মৃত্তিকার নজর হলো না। পূর্ণ এবার রাজভারী গলায় বলে উঠল, হা করুন মৃত্যু, আপনার কলিজাটা কত বড় সেটা দেখবো আমি। মৃত্তিকার ভেত দৃষ্টিতে চোখ ভরা পানি নিয়ে মাথা তুলতে পূর্ণ ফিচেল গলায় বলল, এতটুকুতেই এই অবস্থা? আবার আমার সামনে তেজ দেখান। এই তেজ আমার সামনে যাতে আর না দেখি মৃত্যু, একদম কলিজা ছিঁড়ে নেব। মৃত্তিকার চোখের আর পানিগুলো আটকে রইল না, টপাটপটা বর্ষিত হচ্ছে। কি এমন করেছে মৃত্তিকা যে তাকে এভাবে বলা হচ্ছে? পা ফেলে পূর্ণ দেখানো জায়গায় একদম গুটিয়ে বসলো সে। পূর্ণও বসলো, তবে দূরত্ব রেখে। টুকটাক কথা জিজ্ঞেস করতে মৃত্তিকা কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা চালালো, কিন্তু হাই, এই বেহে চোখ অশ্রু ঝরাতে এতই পছন্দ করে যে থামতেই চাইল না। কোনো মতে পূর্ণর প্রশ্নের উত্তরে মৃত্তিকা হুহা করলো। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণ নরম গলায় ডাকলো। মৃত্তিকা চমকালো। এত মাসে আজ দ্বিতীয়বার পূর্ণ এতটা নরম কণ্ঠে কথা বলল। মৃত্তিকা একবার তাকিয়ে মাথা নামালো। পূর্ণ যথেষ্ট ঠান্ডা ও শান্ত মেজাজে বলল, মৃত্যু, অভিমান করে লাভ নেই মৃত্যু। আপনার এই অভিমান ভাঙানোর মতো সম্পর্ক তো আমাদের নেই, তাই নিজেকে ঠিক করুন। এত সস্তা চোখের পানি যে ঝরাতেই থাকেন। মৃত্তিকা হাতের কুলোয় দিকে চোখ ডলে বসল।
শ্যামলা মুখটা যথেষ্ট গড়ে রচে আছে। পূর্ণ এক ধ্যানে সেখানে তাকিয়ে রইল। অপেক্ষার জিনিসটা ভয়ঙ্কর, বেশি ভয়ঙ্কর, জ্বালাময়ী ভয়ঙ্কর। এখন এত এত বাধা না থাকলে সে তার মৃত্যুকে একটু ছুঁয়ে দিত। কপালে ঘামে লেপটে যাওয়া চুলগুলো কানের পিছে খুঁজে দিল। এতটা কান্না করানোর পর একটা ছোট আদরে চুমোও দিল। উজ্জ্বল বেশ জোরে একটা থাপ্পড় মারল হিমুর পিঠে। চিকন শরীরে এহেন বড় সড়ো থাবা পড়ায় কিছুটা ছিটকে সরল হিমু। ছেলেটার আগে না, পাতলা ঠোঁটে হাসি এনে বলল, শালা, এখন আমি মারি? মার। আরে তোর এই 2 ছটাক শরীরের আঘাতে আমার কি হবে? উল্টো নিজেই ব্যথা পাবি। হিমু তবুও একটা কিল মারল। ব্যথাটা নিজেই পেল হাতে। ওর কাণ্ডে সবাই হাসলো এক দফা। ছেলেটা এমনই, কিছু মানুষই থাকে এমন হিমু চরিত্রের। এতে যতই খোঁচাও, কটু কথা বলো, মজা নাও, এরা মন খারাপ করবে না, বরং তোমার সাথে নিজের উপর নিজেই হাসবে। হিমুর চরিত্রটাও ঠিক তেমন। নরম মনের এক সৎ ছেলে। বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য সুদূরে পাড়ি জমিয়ে এসেছে ঢাকায়। ওদের আড্ডার মাঝেই রূপা হাজির হলো। এসআই দেখলে যেমন হাবিলদার এক পায়ে দাঁড়িয়ে সালাম দেয়, ঠিক তেমন ভাবেই সোজা হয়ে দাঁড়িয়ে গেল হিমু। রূপা বেশ চড়া গলায় বলল, নোট হয়েছে? কি নোট? ও হ্যাঁ। কিছুটা এলোমেলো ভাবে কথাগুলো বলে ব্যাগ হাতালো হিমু। সুন্দর ফাইলে করে সেটে এনেছে সে। এগিয়ে দিতে হাসি মুখে কিছু বলতে নিল হিমু, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে রূপা ফাইলটা নিয়ে চলে গেল। একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। উজ্জ্বল চটে যাওয়া গলায় বলল, সালি ঢঙ্গি, ছেনাটাকে কুত্তা খাটান খাটিয়ে একটা ধন্যবাদও দিল না। শালের সম্বোধনটা পছন্দ হলো না হিমুর। নিশ্চিত রূপা ব্যস্ত, তাই রাগী কণ্ঠে বলল, উনার নামে এভাবে বলবি না উজ্জ্বল, আমার ভালো লাগে না। হিমু বেশ সিরিয়াস ভাবেই বলেছে। শান্তিপ্রিয় মানুষ রাখলে ভয়ঙ্কর। ব্যাপারটা সামাল দিতে ইমা ছেলেটা বলে উঠল, আরে চিল, উজ্জ্বল তো এমনিতেই বলে রূপা আপুর বড় বোনকে বিয়ে করবে, তাই তাকে শালি ডাকলো। উজ্জ্বল তারা কণ্ঠে বলল, আমারে তো পাগলা কুত্তাই কামড়াইছে। বলে চলে গেল। এই রূপা হিমু থেকে শুধু স্বার্থ আদায় করে নিচ্ছে, অথচ হাদার আর হিমু সেটা বুঝতেই পারছে না। সারাদিন পা ছেটে বেড়ায় রূপার। হিমুর অনুভূতিগুলো তুচ্ছ, অথচ রূপা যে ওকে নিয়ে খেলছে সেটা সবাই বুঝলেও হিমু মানতে নারাজ। মৃত্তিকা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। বাবা তো বলেছে আজ নিজে আসবে। ফোন দিলেও ধরছে না। ওর পাশে উজ্জ্বল, হিমু আর ইমান দাঁড়িয়ে, সাথে ক্লাসের বেশ কয়েকজন মেয়ে। হঠাৎ ওরা একই বাসে যায়। হঠাৎ সোজা পথে যাওয়া একটা প্রাইভেট কার সাইড কেটে একদম সামনে এসে মৃত্তিকাকে ধাক্কা মেরে গেল। ঘটনা এতটাই দ্রুত ঘটলো যে কেউ কিছু বুঝলো না। মৃত্তিকার কপাল লাগলো একটা আধ ভাঙ্গা ইটে। মৃত্তিকা সেটা হাতে তুলে সজোরে ছুঁড়ে মারতেই সেটা একদম গাড়িটার ব্ল্যাক গ্লাসে লাগলো। কাজটা ভাঙলেও ফাটন ধরলো কিছুটা। পুনঃ কোথা থেকে দৌড়ে আসতেই বাকিরাও তাড়াতাড়ি ওকে ধরে উঠালো। রাগে পূর্ণর চোখ টলমল করছে। ওর সামনেই কি নাকি ওর মৃত্যুকে এভাবে আঘাত করার সাহস পায়। মৃত্তিকা কপালে পেয়েছে ব্যথাটা, সাথে হাত দিয়ে গিয়ে হয়তো পায়ে কিছুটা পেয়েছে। ওকে ধরে পাশে বসাতেই পূর্ণ নিজের রুমাল বের করে পানিতে ভিজিয়ে মৃত্তিকার কপালে চেপে ধরে রক্ত পরিষ্কার করলো। না, বেশি কাটেনি। মৃত্তিকার কাঁদো কাঁদো চোখে তাকিয়ে রইল। এই লোক আজ এতটা শান্ত কেন? মৃত্তিকার এই অবস্থায় তার এমন শান্ত আচরণ সত্যি ভাবার বিষয়, ভয়ঙ্কর বিষয়। মৃত্তিকার বাবা মেয়েকে রাস্তায় এভাবে দেখে গাড়ি থেকে নেমে হরতাল করে নামলো। মেয়ের সামনে গিয়ে এক পাশে ধরে আতঙ্কজনিত কণ্ঠে বলল, মা, আমার কিভাবে হলো এটা? কপালে কি হয়েছে? কাটলো কিভাবে? ছোট্ট বাচ্চার মতো মৃত্তিকা নিজের ছিলে যাওয়া হাত পা দেখালো। ওর বাবা যেন পাগল হয়ে উঠলো। তার কলিজার টুকু এই মেয়ে। ড্রাইভারকে ডাক দিতে পূর্ণ বলে উঠলো, বেশি কাটেনি, অ্যান্টিসেপটিক ক্রিম লাগালেই হবে। ততক্ষণে একটা ছেলে ক্রিম নিয়ে এলো। পুনঃ আস্তে করে তা লাগিয়ে দিল। মৃত্তিকা আদরে বাচ্চার ন্যায় বাবার বুকে ঢুকে আছে। পুনঃ কিছুটা অবাক হয়ে দেখলো, বুঝলো তার মৃত্যু একটা আদরে বাচ্চা, বিড়াল ছানা। ছোট্ট চড়ুই কিভাবে তার বাবার বুকে ঢুকে আছে।
ভদ্রলোক পূর্ণকে ধন্যবাদ জানিয়ে মৃত্তিকাকে কোলে তুলতে নিলেই মৃত্তিকা জানালো সে হাঁটতে পারবে। পূর্ণ শুধু পাশ থেকে মৃত্তিকার কানে বলল, তাণ্ডব আমি ঘটাবো মৃত্যু, সব জ্বালাবো। মৃত্তিকার কানে সেই কথাটাই বাজতে লাগলো। পূর্ণ যে ভয়ঙ্কর কিছু করবে সেটা ভাবতেই ওর মাথা ঘোরায়। এই মারামারি কোনো কালেই পছন্দ না মৃত্তিকার। ওর চিন্তার মাঝেই ওর বাবা ওকে পাজা কোলে তুলে নিল। ভদ্রলোক সুপুরুষ, নিশ্চিত তাহলে মৃত্তিকার মায়ের রূপ পেয়েছে। কথাটা ভেবেই পূর্ণ মনে মনে হাসলো। রহস্যময় সেই হাসি, যার পেছনে রয়েছে অতি ভয়ঙ্কর কিছু। হাত থেকে টপাটপ রক্ত ঝরছে, চোখ দিয়ে বের হচ্ছে আগুনের স্ফোরণ। আশেপাশে কয়েকজন কাঁদছে, সেদিকে খেয়াল নেই এই লৌহ মানবের। সে যেন হৃদয়হীন, তার হৃদয় হরণীর গায়ে আঁচল লাগবে, তার প্রতি নিশ্চিত সে হৃদয়বান হবে না। সবসময় তার হাতে হকি স্টিক থাকলেও এবার ছিল রড, যার ফলে যেখানে একবার আঘাত লেগেছে সেখানেই থেকে রক্ত ঝরে পড়ছে। পূর্ণ নিজেও ব্যথা পেয়েছে, কিন্তু সেটা তার শরীরে লাগছে না। এ রক্ত তার গরম, এখন টকবক করছে। তাণ্ডব সে ঘটিয়েছে, তবুও বক্ষে শান্তি নেই। আসল হোতাকে এখন সে সাহায্য করতে পারেনি। এগুলো সব চালাপেলা। পুলিশ এসে তাড়াতাড়ি পূর্ণকে ধরে, নিচু কণ্ঠে বলে, পূর্ণ ভাই ছেড়ে দিন, কোনাকুনি হলে সমস্যা, মামলা হয়ে যাবে। পূর্ণ গা ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। বিশ্রী এক গালি দিয়ে পুলিশের দিকে তাকিয়ে বলল, ওই বাচ্চাকে ধরুন, না হয় এবার খুন আমার হাতে হবে। কথাটা বলেই রডটা পাশের ঝোপে মারল। তখন পুলিশ আহতদের ধরছে। এদের এখন জেলে নেওয়া যাবে না, আগে হসপিটালে নিতে হবে। পুলিশ অফিসার মায়ান কপালের ঘাম মুছলেন। এখন এর জবাবদিহি তো তাকেই করতে হবে। পূর্ণর হাতে একজন পানি ঢালতেই লাল রং ধারণ করে পানিগুলো গড়িয়ে পড়ল। মুখে পানি ছিটিয়ে অফিসার মায়ানের হাতে 25,000 টাকা দিল। তাচ্ছিল্য করে বলল, আশা করি এই টাকা দিয়ে কপালের ঘাম মুছে যাবে। জি 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 ভাই। বলেই মায়ান এগিয়ে গেল। পেছন থেকে পূর্ণ বলে উঠল, সবগুলোই টাকার পাচাটা। মায়ান কথাগুলো শুনলো, কিন্তু কিছু বলল না। এইসব কথা গায়ে মাখতে নেই, নেতাদের মুখ খারাপ হবেই ভেবে নিজেকে সান্ত্বনা দিল। একটা গাড়ি এসে থামলো সোজা মৃত্তিকার সামনে। দারোয়ান গেট খুলে দিতেই পূর্ণ বেরিয়ে এলো। এদিক ওদিক না তাকিয়ে একেবারে দরজা নক করলো। একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে বলল, কাকে চাই? বিনিময় পূর্ণ থেকে সালাম জানালো। মহিলাটা হেসে বললেন, ভিতরে আসুন। পূর্ণ ভিতরে ঢুকেই বলল, মৃত্যু কোথায়? মিত্র? এই বাড়ির মেয়ে? ও আম্মা যান, ঘুমায় হয়তো। ডেকে আনুন, বলুন পূর্ণ দেখবে তাকে একবার। পূর্ণের কথাগুলো ছিল নেতাশীল, কথা বলার ভঙ্গিমে যথেষ্ট তার ব্যক্তিত্ব ফোটাতে। মহিলা যেন আদেশ শুনেই ছুটলেন। মৃত্তিকা তখন একটা বিড়াল চোপে টি শার্ট আর প্লাজো পরা। কিছুটা বিরক্ত হয়ে সে রুম থেকে বের হতেই যেন চক্ষু ঝড়ক গাছ। পূর্ণ ভাইয়ের সামনে, ওর বাসায়, তার থেকেও বেশি চমকায় পূর্ণ সাদা পাঞ্জাবিতে রক্তের ছোপ দেখে। দৌড়ে এসে বলল, লাল দাগ কিসের? ব্যথা পেয়েছেন? মৃত্তিকার বিচলিত ভাব পূর্ণকে নরম করতে পারল না। পূর্ণ দাঁত খামটি মেরে বলল, দেখতে এসেছিলাম এক পলক, চোখের ক্ষুধা লেগেছিল। পেছনে রয়ে গেল কিং করত ব্যামিমুর মৃত্তিকা। সারা রাত ঘুমায়নি হিমু, চোখ দুটো যেন টেনেও খোলা দেয়। লালে চোখ, সাথে পাতলা একটা দেহ, কাঁধে ব্যাগ নিয়ে ক্যান্টিনে ছুটছে। এক কাপ চাই পারবে ওকে এই দশা থেকে মুক্তি দিতে। হিমু যেতে নিলেই বোয়াখালীতে ধাক্কা লাগে কারোর সাথে। পাশের জন না পারলেও হিমু পড়ে যায়। সামনে তাকাতেই দেখল রূপা। হিমু সরি বলে উঠে দাঁড়াতেই রূপা ঝাঁঝালো কণ্ঠে বলল, চোখের মাথা খেয়েছো? হিমু একটু হেসে আবারও সরি বলতেই রূপা ব্যঙ্গরোধ ভাবে বলল, হিরণজিতের মতো চোখ মুখ নিশ্চিত হোস্টেলের বাইরে রাতে গাঁজা টানো। কথাটা যেন হিমুর বুকে গিয়ে বাঁধল। মধ্যবিত্তদের চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ না হয়েও যদি শুনতে হয়, সেটা বেশ গায়ে লাগারই মতো। হিমু শুধু একবার তাকিয়ে বলল, সারা রাত আপনার নতুন নোটগুলো তুলেছি, ঘুমাতে পারি নাই। ফজরের নামাজ পড়েই বাসা থেকে বের হয়েছি।
তাই চোখ এমন হয়ে আছে। বলে আর অপেক্ষা করলো না, সোজা ক্যান্টিনে ঢুকে চা আর পরোটা ভাজি নিয়ে বসে পড়লো। এভাবে বলাটা যদি উচিত হয়নি রূপার, মনে মনে ভাবলো হিমু। উজ্জ্বল কোথা থেকে উড়ে এসে চড়ে বসলো। হিমুর প্লেট থেকে পরোটা নিয়ে ভাজি ভরে মুখে পুরে নিল। হিমু মুখ কুচকে তাকিয়ে বলল, দেখ, উল্টাপাল্টা কথা বলবি না, আমি কিন্তু রেগে আছি। কথাটা বলতে গিয়েও সারা মুখে রাগ ফুটাতে চাইলো, কিন্তু আফসোস হলো না। কিছু মানুষই থাকে এমন, এরা হাজার রাগলেও মনে হয় এরা ফাইজলামি করছে। এদের কথার মাঝেই 10 কি 11 বছর বয়সী একটা ছেলে পরোটা ভাজি আর চা এনে দিল। উজ্জ্বল খেতে খেতে হিমুকে খ্যাপাতে বলল, এই রূপাকে ছাড়, তোকে সুস্মিতা সেন এনে দিব। উজ্জ্বলের বাজে কথায় হিমুর রাগ হলো। চায়ের সে চুমুক দিয়ে বলল, আমার প্রেম তোর সহ্য হয় না কেন? নিজে কাউকে পায় না, তাই আসছে আমার রূপাকে নিয়ে টানাটানি করতে। উজ্জ্বল হেয়ালি করে বলল, ওই ছেলে রূপাকে দেখলেই আমার গা জ্বলে, আর আমি কিনা ওর মতো কাউকে চাইবো? হ্যাঁ, হিমু আর দাঁড়ালো না। এই অহেতুক কথা শোনার মানেই হয় না। ও যেতেই উজ্জ্বল মনে মনে বলল, এই রূপাই তোর জীবন নষ্ট করবে। রঙিন চশমা খুললেই দেখতে পাবি সালা উপন্যাস ভাবছে জীবনকে। মৃত্তিকাজ ভার্সিটি যাবে না। কাল পূর্ণ ভাই যেই হুমকি দিয়ে গেল, ওনার মুখের কথা যে হেরফের হবে না তা ঠিক জানে মৃত্তিকা। তাই তো মন চাইছে না যেতে। যদি মাইট টাইট দেয়, ওই হকি স্টিকের একবারই ও মৃত্তিকার এই দেহ সহ্য করতে পারবে না। এই বয়সেই যদি প্রাণটা হারায়, এমন হাজারো অযাচিত জল্পনা কল্পনা করতে লাগলো। তখনই হাতে খাবার নিয়ে ওর বাবা রুমে ঢুকে বলল, কি করছি আমার মা? আপু, ওর বাবা খাবারের ট্রেটা সাইডে টেবিলে রাখলেন। মায়ের পাশে বসে মাথায় হাত রেখে দোয়া পরে সারা শরীরে ছেড়ে দিয়ে বললেন, কি মা, বলুন আব্বুকে। মৃত্তিকা কিছু বলল না। আব্বু নিশ্চিত টেনশন করবে, তাই মাথাটা বাবার বুকে রাখলো। ওর বাবা মেয়েকে আরেকটু টেনে বুকে নিয়ে বললেন, কি হয়েছে আম্মু জানটার? আজকে ভার্সিটি না যাই? বোকা মা আমার, আপনি চাইলেও আব্বু যেতে দিত না আজ। দেখি হাতটা। মৃত্তিকা হাত দেখালো। হালকা ছিলে ছিল, শুকিয়ে গিয়েছে। ওর বাবা মেয়ের হাতে চুমো খেয়ে বললেন, আম্মু আজকে ব্রেকফাস্ট বানিয়েছি, এখন খাওয়াবো, চুপ করে খাবেন। দুপুরে বিরিয়ানি রান্না করব একসাথে। অফিস যাবে না? ওহ, আমার জান তো অসুস্থ, তাকে রেখে গিয়ে কি কাজ করতে পারবো? কথা বলতে বলতে মেয়েকে খাওয়ালেন ভদ্রলোক। মৃত্তিকাকে মেডিসিন দিয়ে জিজ্ঞেস করলেন, গত রাতে ওই ছেলেটা কেন এসেছিল? আমাকে দেখতে? তোমাকে বলতেই মনে নেই। কে বললো, মিঠির মা? হ্যাঁ, ছেলেটাকে ধন্যবাদ ভালোভাবে দেওয়া হলো না। একদিন দাওয়াত করব। আচ্ছা। বাবা মৃত্তিকাকে নিয়ে রুম থেকে বের হলেন। বাপ বেটি মিলে আজ রান্না করবে। অনেকদিন হলো একসাথে রান্না করা হয় না। সকালটা বেশ আনন্দেই কাটলো মৃত্তিকার। বাবার সাথে অনেক মজা করেছে। ওদের দেখে মিঠির মায়ের চোখ ভরে উঠল। এই বাপ বেটি একজন আরেকজনের চাল। মামারা মেয়েটার দিকে তাকিয়ে ভদ্রলোক আর সংসার পাতেননি। এই মেয়ে নিয়ে দীপ্তি ভালো আছেন। বাসায় থাকলে দুজন মিলে পুরো মাতিয়ে রাখেন। মৃত্তিকার মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন উনি। সেই ভালোবাসা হারিয়ে গেলেও তার চিহ্নকে আঁকলে ভালো থাকার চেষ্টা করেছেন। দুপুরেও বাবার হাতে বেশ মজা করে খেলো মৃত্তিকা। বাবার কোলে মাথা রেখে মায়ের গল্প করতে করতে একসময় ঘুমিয়ে গেল সেই শ্যামকন্যা, বাবার রাজ্যের রানী। মৃত্তিকা চুলে হাতে বুলিয়ে মনে মনে ভাবলেন, ছেলেটার সাথে দেখা করতে হবে, কিছু তো আছে। বাবা মা দুজনেই দায়িত্ব পালন করে এসেছেন তিনি। মেয়ে তার থেকে কিছু লুকায় না। যথাসম্ভব ভালো বন্ধু সে তার মেয়ের, কিছুটা আন্দাজ করেছেন তিনি। ভেবে দীর্ঘশ্বাস ফেললেন। তার মাটা কত বড় হয়ে গেল, বাবা থেকে কথা লুকায়। কার জন্য এই লোকচুরি, সেটা সে দেখে নিবে। মৃত্তিকা ভার্সিটিতে আসেনি গতদিন। পূর্ণ বলেছিল তবুও না। পূর্ণকে অবহেলা এতটা যে প্রশংসনীয় তার এই তেজ। সে পূর্ণময় অবশ্যই তার মতোই তেজ থাকবে, তার মতোই থাকবে কথার ধাঁচ। সেটাই স্বাভাবিক, এটা তো হওয়ারই কথা ছিল। কিন্তু ভুল তার মৃত্যুর একটা জায়গায়। পূর্ণ তাকে আগেও বলেছিল এই সব তেজ, অভিযোগ, অভিমান সবার সাথে হলেও পূর্ণর সাথে চলবে না। পূর্ণ আবেগ দিয়ে চলে না,
ফুল হাতে প্রেমিকার বাড়ির সামনে কুকুরের মতো ঘোরা পূর্ণর ব্যক্তিত্বে নেই, না থাকবে। কারণ পূর্ণ আগেও বলেছে সে প্রেমিক পুরুষ না, কখনো মৃত্তিকাকে সেরকম ছিল করায়নি। তারপরও এতটা ভেঙে বোঝানোর পরও মৃত্তিকা গতকাল না এসে যে অভিমান বা ভয় প্রকাশ করেছে সেটা মানতে সায় দিচ্ছে না পূর্ণর মন। আগেও মৃত্তিকাকে সতর্ক করেছিল, কিন্তু সেটা হেয়ালি করেছে মিত্র। সাহসের তারিফ করতে হয়। কথাগুলো ভাবতে ভাবতেই হাতে থাকা কোকাকোলার বোতলে চুমুক দিল পূর্ণ। আজও মৃত্তিকার দেখা পাচ্ছে না সে। সামনে পেলে এই মেয়ের সকল হুমতি ধামতি ছুটিয়ে দিত পূর্ণ। তেজ দেখায় পূর্ণকে। অবশ্য যে সময় রোজ দেখা করে সেই সময় এখনো হয়নি, একটু বাকি আছে। এদিকে পূর্ণর কাজ আছে, সমাবেশেও যেতে হবে। কিন্তু এই মেয়ে কোথায়? পাশ থেকে মিন মিন গলা শোনা গেল সোহানের। ভাই যাবেন না? পূর্ণ হাত ঘুরিয়ে সময় দেখে নিল, বিরক্ত হলো। মুখে তা স্পষ্ট, এই মেয়ে আসছে না, নাকি আঁচও আসবে না। ডান্সে যাবে কোথায়? 360 ডিগ্রি ঘুরে হলো আসতে হবে এই পূর্ণর কাছে। সময় কিছুটা গড়ালো। দূর থেকে কে একজন মাথা নিচু করে নিজেকে আড়াল করে বট গাছটার দিকে আসছে। নিজের ভঙ্গিতেই হাসলো পূর্ণ। মুহূর্তেই তা মিলেও গেল। সহসা হাসা হয় না, কারণ তা নিজেরও জানা নেই। বাইকে হেলান দেয়া থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গা ছাড়া দিল। ম্যাচ ম্যাচ করছে কেমন, এই প্রথম এতটা আক্ষেপ করছে পূর্ণ। এই মৃত্যুকে দিয়ে যে আর কি কি করাবে তা আল্লাহই জানে। গায়ের সাদা পাঞ্জাবিটা সামনে টেনে ঘাড় এদিক ওদিক করলো। আঙ্গুলগুলো ফুটিয়ে নিল মটমট শব্দ করে। হাতের সাহায্য বিচরণ হটালো চুলের ভাঁজে। পরিপাটি এখন পূর্ণ এতটা গোছালো সে, অথচ মৃত্তিকার সামনে যাওয়ার আগে নিজেকে আরেক দফা গুছিয়ে নেয়। লম্বা লম্বা পা ফেলে নিজের বলিষ্ঠ ললাটে দেহটা নিয়ে হাজির হলো মৃত্তিকার সামনে। মৃত্তিকা এক পলক তাকিয়ে সালাম দিয়ে মাথা নামিয়ে নিল। সাদা পাঞ্জাবি পরেছে পূর্ণ, এর মানে সমাবেশ আছে। সাদা পরে নিজেকে নেতাভাবে প্রদর্শন করে পূর্ণ। আজও ব্যতিক্রম হয়নি, হওয়ার কথা নয়। এমন গোছালো নেতা নেতা ঝাঁঝের হয় বা কজন? সালামের জবাব ঠান্ডা স্বরে দিয়েই তীক্ষ্ণ প্রশ্ন ছিল পূর্ণ। গতকাল না আসার কারণ? আমি আব্বুর সাথে ছিলাম। জিজ্ঞাসা করেছি না আসার কারণ। একেবারে দিল ধমক। 2 পা পেছলো মৃত্তিকা। পূর্ণ রেশ পূর্ণ নজরে পর্যবেক্ষণ করলো ওকে। ঝাঁঝালো কণ্ঠে আবার শুনে গেল, মিথ্যা সহ্য হয় না আমার মৃত্যু। আপনি আমাকে এতটা কেন অসহায় করে তুললেন যে রাগতে বাধ্য হচ্ছি আমি? আগেও বলেছিলাম আপনার রাগ বা ভয় ভাঙানোর দায়িত্ব নিয়ে বসে থাকতে পারবো না আমি। বরাবরই অবাধ্য আপনি। কেন আসেননি বলুন? বলিনি আমি আসতে? ভয় ভয়ে এক পা করে পেছলো মৃত্তিকার। চোখে তখন তার জলের ধারা। দুরু দুরু বুকে শুধু বলল, আব্বু আসতে দেয়নি। আর আপনি আসতে চেয়েছিলেন? ভয় পেয়েছিলাম। পূর্ণর ফোনটা হঠাৎ শব্দে চেটে উঠল। ধরল না সে। এগিয়ে এসে নিচু কণ্ঠে শাসিয়ে বলল, আমার থেকে দূরে যাওয়ার কথা আপনার এই ছোট্ট মন থেকে বের করুন মৃত্যু। ট্রাই টু বি মাইন্ড। এখন থেকেই প্রস্তুত হন। এতটা অবাধ্যতা মানব না আমি। তুলে নিয়ে আমার করে রাখতে টাকা বা সময় কোনোটাই গুনতে হবে না আমার। সো বি কেয়ারফুল মৃত্যু। মৃত্তিকা তখন আশ্চর্য আর ভয় মিশ্রণের অনুভূতিতে ডুবে আছে। কিন্তু হায়, ডুবতে পারলো কই? তার আগেই পূর্ণ আবারও বলে উঠল, নির্বোধের মতো আচরণ বাদ দিন। বাসায় একটা পুরুষ এলো আর আপনি ঢ্যাং ঢ্যাং করে তার সামনে ওড়না ছাড়া খোলামেলা পোশাকে যাবেন। তার উপর এটা আমাকেও মানতে হবে? ভাবা যায়? জ্বালিয়ে ভস্য করে দিব ওই সব নৃত্য। প্রথম বলে ছেড়ে দিলাম। ছোট খুকি না আপনি, যথেষ্ট বড়। মৃত্তিকা এই ব্যাপারে এতটা কটু কথা শুনে চরম অপমানিত ফিল করলো। বাসায় কে বোরকা পরে থাকবে? পরক্ষণে খেয়াল হলো আসলেই তো মাত্র একটা ঢোলা টি শার্ট আর প্লাজো পরা ছিল। যেই না পূর্ণ, সে তো এমনিতেই এমন নিয়ে সিকিউর। যেখানে কাছে এসে ঘেঁষে বসে না, সেখানে ওরকম পোশাকে দেখে রাগটাই স্বাভাবিক। মৃত্তিকাকে এক ধ্যানে থাকতে দেখে পূর্ণ গলা ঠেকালো। তাতেই সফল। ধ্যান ভেঙেছে মৃত্তিকার। বিষাদে এই রূপান্তরিত হলো তার মুখখানা।
নিশ্চিত অপরাধ বোধ অনুভব করছে তার মৃত্যু। পূর্ণায় গলা ছেড়ে বলল, সকালে খেয়েছিলেন? আব্বু খিচুড়ি রান্না করেছিল, সেটাই খাইয়ে দিয়েছিল। ও ভালোই। আপনার আব্বু যথেষ্ট ইয়াং, বোঝা দায় এত বড় একটা মৃত্যু আছে তার। মৃত্তিকা হেসে উঠল। আসলেই তার বাবা যুগ বা বয়স অনুযায়ী বেশি হ্যান্ডসাম। প্রফুল্ল চিত্তে মৃত্তিকা বলি ফোটালো মুখে। জানেন কিছুদিন আগে কি হলো? পূর্ণ মাথা নাড়ালো দুদিকে। এর মানে স্পষ্ট সে জানে না কি হয়েছিল। এতে যেন মৃত্তিকার শ্যামা মুখটা ছলমলে উঠল। পূর্ণ তাকে অনিমেষ। পলক ফেলা যাবে না এখন। তার মৃত্যু এতটা খুশি, কারণটা কে? পূর্ণ না মৃত্যুর বাবা? যাই হোক, এতটা সহজভাবে এই প্রথম মৃত্যু তার সাথে কথা বলছে। ব্যাপারটা মোটেও সহজ নয়। পূর্ণময়ীর প্রথম ধাপ এটা তার পূর্ণর কাছে আসার। ঝলমলে হেসে উঠল মৃত্তিকা। টোলহীন গাল দুটোর উপর চোখের নিচে গর্ত হলো। এ কেমন টোল? এ কি আদৌ টোল? চোখের নিচে গালের উপর দিকে হচ্ছে গর্তটা। পূর্ণর ইচ্ছে হলো ছুঁয়ে দেখে একটু। নিষিদ্ধ ইচ্ছেটা দমন করাটা কঠিন, ভীষণ কঠিন। এই নারীর গালে এতটা শক্তি যে পূর্ণর মতো পুরুষকে কাবু করে ফেলেছে। মৃত্তিকা বহু কষ্টে হাসি থামালো। কথা বলার আগে নিজে নিজে মনে করে যাচ্ছে আর হেসে যাচ্ছে। দাঁড়িয়ে থাকা দুজন কখন যে গাছের গোড়ায় বসেছে খেয়ালই নেই কারো। মৃত্তিকা হাসি কোনো মতে চেপে ধরে বলল, আমি আর আব্বু শপিংয়ে গিয়েছিলাম, তো আব্বু বরাবরই আমার জামা কাপড় নিয়ে পছন্দ করছিল। সেই সেলফ গার্ড ভেবেছে আমি আব্বুর ছোট বোন। আব্বুকে বলে কিনা, ভাইয়া বোনের জন্য নিতে হলে বইয়ের জন্য নিতে হবে না? বলে উচ্চ স্বরে হেসে উঠল মৃত্তিকা। অন্য সময় হলে পূর্ণ নিজেই ধমক দিত এতটা জোরে হাসার জন্য, কিন্তু আজ দিল না। থাক না, একটু হাসুক। একদিন জোরে হেসে নিজেকে প্রকাশ করুক এই লাবণ্যময়ী নারী। এক পলক হাত ঘড়িতে দেখে নিল কথার ফাঁকে সমাবেশের সময় হয়েছে। আজকে পূর্ণর ভাষণ আছে, সেখানে ছাত্র দলের নেতা হিসাবে গণ্যমান্য ব্যক্তি বর্গরাও আসছেন। অথচ পূর্ণর মন মানছে না যেতে। আরেকটু করে প্রায় 8 ঘন্টা পার করলো সে। এবার যে যেতেই হয়। হালকা গলায় শুধালো পূর্ণ, ক্লাস আছে না মৃত্যু? না, ল্যাব। আচ্ছা চলুন তাহলে। আরেকটু থাকি। নিদারুণ আবদার। এই আবদার কি না তার মৃত্যু করলো। হায় আফসোস, পূর্ণ পারলে সময়টা না থামিয়ে দিত। পাল্লার দ্বিতীয় দিকে তার রাজনীতি না হয় আজ সব ছেড়ে সে থাকতো। কোনো প্রতিকূলতা বিবেচনা দিত না। কিছুটা মানানোর সুর পূর্ণ। আজ ল্যাবে যান মৃত্যু, মিস দেওয়া যাবে না। সন্ধ্যায় দেখা করে যাব, কথা দিচ্ছি না, যদি সময় পাই। ছোট্ট তো উদাসী ভঙ্গিতে বাঁকালো মৃত্তিকা। মাথা নেড়ে পা বাড়ালো ফিরে আসতে। মেয়েটা চোখের আড়াল হতেই খারাপ লাগায় ছেয়ে গেল পূর্ণর মন। আজই কিনা তার মৃত্যুর তার সঙ্গশৈলী উঠতে বেশি। আজই কথার ফুল ছড়ল। এমনিতেই তো স্বল্পভাষী পূর্ণ কথা বলে আর হু হা করতো, অথচ আজ কত কথা বলল। দীর্ঘশ্বাস টানতেই ছেলেপেলেরা হাজির হলো ওকে ঘিরে। পরিস্থিতির কথা জানাচ্ছে তারা। পূর্ণ মনোযোগ দিল তার রাজনৈতিক কাজে। আজকের সমাবেশটা বেশ জরুরি। আজকে বড় বড় মন্ত্রীরা আসবে। এদের সাথে টাচে থাকা তার রাজনৈতিক লাইফে ভালো ইফেক্ট ফেলবে। ল্যাবে আজ রীতে ঢুকলো হিমু। উজ্জ্বলের সামনে আসতেই ও মুখ ঘুরিয়ে বলল, সালা সর, যা তোর রূপার কাছে। নিশ্চিত ওই ছেমলির পিছনে ছিলি এতক্ষণ, হ্যাঁ? হিমু লজ্জা পেল। হ্যাঁ, আসে এই রূপার সাথে ছিল। ক্যান্টিনে একসাথে চায়ের চুমুক বসিয়েছিল দুজন। তেমন কথা হয়নি, শুধু নোটস আর কিছু কাজ নিয়ে কথা হয়েছিল। তবুও খুশি। সবচেয়ে বেশি খুশি যখন চায়ের বিলটা সে দিতে সক্ষম হলো। 20 টাকার কচকচ একটা নোট দিয়েছে। এই রূপার সাথে চা, এই চাঁদের স্বাদে ছিল ভিন্ন। প্রেম প্রেম গন্ধ ছিল তাতে। সে স্বাদেই ডুবেছিল হিমু। তার যে ল্যাব, তা যেন প্রেমের ঘরে ভুলতেই বসেছিল। অবশেষে মনে পড়ে যখন কল আসে উজ্জ্বলের। হিমুকে সবচেয়ে বেশি খুশায় এই উজ্জ্বল। আবার বন্ধুদের হকটাও আদায় করে বেশি। মৃত্তিকা অতিথিকে এসে নিজের হাতটা দেখিয়ে বলল, দেখ তো একটু,
হাইড্রোক্লোরিক অ্যাসিডে ছিটে এসেছে। কিছু হবে? উজ্জ্বল টিপকুনি কেটে এই রসিকতা সুরে বলল, আহাগো চাঁদের বাতি আমার, তোমার এই বদনে অ্যাসিড কিভাবে লাগলো? হ্যাঁ, দাঁড়া, খবর দেই পূর্ণ ভাইকে, সমাবেশ ছেড়ে দৌড়ে আসবে। মৃত্তিকা ল্যাব ছেড়ে হাতটা ধুতে ধুতে কৌতূহলের চাউনি দিল। হিমু সেটা লক্ষ্য করে বলল, আরে ভাই, তো আজকে সমাবেশে ভাষণ দিবে, অনেক বড় বড় পার্টিরা আসবে, আমরাও যাব দেখতে। বস রে, আমার সেই লাগে। বস? অবসর মৃত্তিকার। উজ্জ্বল হিমুর কাঁধে হালান দিয়ে বলল, পূর্ণ ভাই পুরো ভার্সিটির বস, নিশ্চিত এবার জিতে যাবে। পূর্ণর ভাষণ শুরু হবে। তখনই ব্যাগ হাতে অনেকেই ছুটছে রোডে। সেই দলে মৃত্তিকাও আছে। হিমু দৌড়াতে গিয়ে দুইবার উষ্টা খেতে খেতে বেঁচে গেল। উজ্জ্বল বিরক্তিতে অধিষ্ঠ হয়ে গেল। বল, এই শরীর নিয়ে দৌড়াতেই পারোস না, আবার রূপাকে পালবো? উত্তরে দাঁত কেড়ে হাসল হিমু। ওর কাজটাই এটা, হাসা। তাই হয়তো ওর বন্ধুর সংখ্যা বেশি আর শত্রু কম। যারা কখনো বাজ বিচার ছাড়া, কথা কাটাকাটি ছাড়া শুধু হাসে, তাদের শত্রুর সংখ্যা আসলেই কম। চারিদিকে মানুষ কিসকিস। অনেকে এই পর্যন্ত বক্তব্য পেশ করেছেন, এখন করবে পূর্ণ। লম্বা চওড়া পূর্ণ হাজির হলো জনসমাগমে। মৃত্তিকার বুকে কোথাও যেন হাতুড়ি পেটা হলো। সাদা পাঞ্জাবি পরা এহেম সুশ্রী সুদর্শন যুবক, নজর কাড়া সুন্দর। মৃত্তিকা সেই পবিত্র পুরুষ যাকে বাবার পরেই কল্পনায় আনেছে। হঠাৎ সালাম শোনা গেল। পূর্ণ দিয়েছে। গমগমে জায়গাটা শান্ত হয়ে এলো। গম্ভীরপূর্ণ স্বরে লোম দাঁড় করানো কণ্ঠের মালিক সে। মুগ্ধ হয়ে যাকে শোনা যায়, অতি সংক্ষিপ্তভাবে নিজের বক্তব্য পেশ করে পুনরায় সালাম জানালো সে। তার বক্তব্যের কোথাও কোনো চাটুকাতিরা নেই তেল মশলা, আছে দায়িত্ববোধ। নিজে থেকে কিছু করা। এতে শুধু কিছুটা সাহায্য চেয়েছে সে, সরকারের আর কিছুই না। কারো পাঁচাটা গোলাম পূর্ণ হবে না, সেটা পূর্বেই সকালে জানা। স্বেচ্ছাসেবী সংগঠন ভার্সিটি সহ আলাদা করে আছে তার। গরিব আর পথ শিশুর জন্যই পুরোটা। নিজ পকেট থেকে খরচও করেছে, অথচ বেনিফিট হিসেবে গ্রহণ করে সেই অসহায় চোখগুলোর না বলা হাসি। করতালিতে যখন চারিদিক মুখরিতে, তখন মৃত্তিকাও জোরে হাততালি দিচ্ছে। উজ্জ্বল সিটি বাজাচ্ছে। সব যেন মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। বিকট শব্দে বিস্ফোরণ ঘটল। কতগুলো কাকা শব্দ তুলে গাছ থেকে উড়ে চলে গেল। সাদা আকাশে তখন কালো ধোঁয়ায় ভরপুর। কিছু স্বপ্ন হয়তো শেষ হলো, কিছুটা হয়তো নতুন উদ্যমে শুরু। রৌদ্র স্নাত একটা দিন। আজকে তাজা খবর, ছাত্র সমাবেশে বোমা হামলা করেছে বিপরীত পক্ষের দল। সকাল সকাল একটা হ্যাংলা বালক দৌড়ে দৌড়ে এটাই বলেছে আর পেপার বিক্রি করছে। খবরের কাগজের খবরই খুবই চাঙ্গা। গত রাত থেকেই নিউজ এজেন্সি সহ টিভি চ্যানেলগুলোতে ধুম লেগেছে খবরের। বড় বড় নেতারাও কিছুটা ক্ষেপে আছে। তাদের দলের অনেকেই ছিল সেখানে। এতটা সিকিউরিটির মধ্যে দিয়ে কিভাবে এমনটা হয়? পুলিশের এসআইকে ডাকা হলো, লাভ কিছুই হচ্ছে না। গত বিকেলে সমাবেশের বোমা হামলার আসল হোতাকে তাকে পাওয়াই যাচ্ছে না। সন্দেহ তালিকায় প্রথমেই আছে শারাফত মির্জা, সোয়েব মির্জার বড় ছেলে। বাবা রাজনৈতিক কাজে সারা জীবন অতিবাহিত করেছে, ছেলেও ব্যতিক্রম হয়নি। রাজনীতি তাদের রক্তে দৌড়ায়। গত সমাবেশের কর্মসূচির আয়োজন সহ পুরোটাই ছিল পূর্ণর পক্ষে, আর শারাফত মির্জা হলো তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তাহলে তো অবকাশ রইল না, এই বোমা হামলা তার দলের কাজ। যেহেতু শারাফতের নাম আসছে, সেহেতু তাকে গ্রেপ্তার করাটা এতটা সহজ হবে না। কারণ একটাই সোয়েব মির্জা, গতকাল রাজনৈতিক নেতা থাকায় দাপট তার কম না। ছেলেকে এত সহজে হাজতে যেতে দিবেন না। তবুও যেহেতু ঘটনাস্থলে অনেক নেতারা ছিল, প্রশ্নটা সেখানে এত নেতার জীবনহানির। পুলিশে যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের হুকুম এলো। সাভারাত এর অফিসের কিছু চেলাপেলাও
পাওয়া যায়নি শারাফতকে। আপাতত তাদেরই গ্রেপ্তার করা হলো। এটা দেখে অন্তত দলের লোকজন কিছুটা শান্ত হবে, না হলে পুলিশের রাতের ঘুম হারাম করে দেবে এই মন্ত্রীরা। টিভি চ্যানেলগুলোতেও এখন গরম গরম নতুন খবর ছড়িয়ে গেল। গতকাল সমাবেশে বোমা হামলার ঘটনা পলাতক শারাফত মির্জা গ্রেপ্তার করা হয়েছে তার দলের লোকজনদের। রাজনৈতিক নেতা সোয়েব মির্জা কি পারবে ছেলেকে লুকিয়ে রাখতে, নাকি এবার জেল খাটবে তার সুযোগ্য পুত্র? খবরের এই হেডলাইন দেখে রক্তে টকবগে উঠল সোয়েব মির্জার। বয়স হয়েছে তার, তবুও শরীরের গরম এখনো সেই যুবক দশরুরই। যেই রাজনীতি করতে করতে সে চুলে সাদা পাক ধরেছে, যেই রাজনীতি তার ছেলে কত প্রিয়জন ছিনিয়ে নিয়েছে, সেই রাজনীতি তার বংশের গৌরব, সেই রাজনীতিতেই তারই ছেলে কিনা কাঁচা খেলোয়াড়। অপমানের বিষয়, ভীষণ অপমানের বিষয়। তার ছেলে শারাফত ব্যতীত কেউ বা এই কাজ করবে? এতটা বোকামি তার দলের জন্য কতটা হানিকারণ এই খবর, সেটা কি শারাফত জানে না? কথাগুলো ভাবতে ভাবতে হাতে থাকা চার কোণার গ্লাসটা ছুঁড়ে মারলেন, গর্জে উঠে বললেন, খবর পাঠাও সাফারাতকে, বলো ওর বাপ ডাকে ওকে। পাশে থাকা 40 ঊর্ধ্বে মাহিন মিয়া মাথা নেড়ে চলে গেলেন। এদিকে বাবার কোলে মাথা দিয়ে সোফায় লম্বা হয়ে শুয়েছিল মৃত্তিকা। শরীরে একটা বেবি কম্বল, মাথার চুলের ভাঁজে ভাঁজে একটা পুরুষের হাত পিলিয়ে কাছে অতি যত্নে। নজর তার টিভির দিকেই। মাত্র নিয়ে যে এসেছে গতকালের ঘটনা, জড়িত কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যদিও আসল ঘটনা সামনে আসেনি, কে বা কারা এর পেছনে দায়ী তা এখনো স্পষ্ট না। মৃত্তিকার মনে পড়ল গতকালের ঘটনা। গতকাল যখন তীব্র শব্দে দুটো বোমা হামলা হলো, তখন মানুষজন ভয় এদিক ওদিক ছুটছিল। মৃত্তিকা সহ উজ্জ্বল আর হিমও চমকে গিয়েছিল। কি হয়েছিল সেটাই বুঝে উঠতে পারেনি কেউ। যদিও উজ্জ্বল আর হিমু মৃত্তিকার হাত ধরেছিল, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল পুরো মাঠ। মৃত্তিকা যখন কাশি উঠে গেল, তখনই খেয়াল করলো কালো চাদরে ঢাকাকে ওকে প্রায় নিজের সাথে মিশিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। মৃত্তিকা প্রথমে ছুটার চেষ্টা করলেও পরে আর করেনি, কারণ ওটা পূর্ণ ছিল আর ওদের পেছনে উজ্জ্বল আর হিমুও ছিল। মৃত্তিকা যদিও প্রথমে ভয় পেয়েছিল, কারণ পূর্ণ ওকে বকতে পারে এত ভিড়ে যাওয়ায়, কিন্তু ওকে অবাক করে দিয়ে পূর্ণ কিছুই বলেনি। কাশি উঠাতে পূর্ণ চটপট পানি খাওয়ায় ওকে। মৃত্তিকা কিছু বলার আগেই পূর্ণ নিজের পাঞ্জাবির হাতা দিয়ে মৃত্তিকার নাকের কালি মুছে দেয়। মৃত্তিকা যেন ঘড়ি ডুবেছিল তখন, মাতাল হওয়া লেগেছিল বদনে। পূর্ণ ছোঁয়াটাই ছিল এমন। এই প্রথম মৃত্তিকার প্রেম জেগেছিল। বুকের ভিতরে ছোট্ট হৃৎপিণ্ডটা চিৎকার করে বলেছিল, মৃত্তিকা, ইউ আর ইন লাভ উইথ দ্য সিনিয়র পূর্ণ ভাই। কথাগুলো ভাবতে ভাবতে লজ্জায় শ্যামলা মুখটা রাঙা হয়ে উঠল। এত লজ্জা লুকাবে? বাবার কোলে মুখ গুজে দিল মৃত্তিকা। ওর বাবা এবার টিভি থেকে নজর নামালেন, মেয়ের পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করলেন, আম্মা, মাথা ব্যথাটা কি আছে? না আব্বু। সত্যি বলছেন? একদম। ছেলেটা গতকালও আসলো, কিন্তু ভিতরে এলো না। তাকে বলবেন দাওয়াত আমার তরফ থেকে, এত উপকার করেছে, আমার কলেজার হেফাজত করছে, তাকে একটু আপ্যায়ন তো করতেই হয়। আচ্ছা, বলবো। গতকালে পূর্ণ নিজে এসে মৃত্তিকাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। শুধু কি পৌঁছে দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল? মোটেও না। একেবারে মৃত্তিকার বাবার হাতে তুলি দিয়ে গম্ভীর কণ্ঠে সালাম জানিয়ে বিচার দিয়েছিল মৃত্তিকার নামে, যে মৃত্তিকাকে না করার পরেও সমাবেশে গিয়েছিল। ওকে যেন এ ব্যাপারে শাসন করা হয়। ভদ্রলোকও জানান তিনি শাসন করবেন। পূর্ণ যাওয়ার পরে মৃত্তিকা যখন নিজের ময়লা শরীরটা নিয়ে বাবাকে জড়িয়ে ধরল, তিনি আর শাসন করতে পারলেন না। মেয়েকে আদর করে ফ্রেশ হতে বলেছিলেন, শাসনের বদলে বুকে নিয়ে ঘুম পাড়িয়েছিলেন, কপালে চুমু খেয়ে বলেছিলেন, আমার রাজকুমারী আপনি। এখন বলুন তো আম্মা, রাজকুমারীকে শাসন করার ক্ষমতা কি আমার মতো সামান্য প্রজার আছে? মৃত্তিকা তখন বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি তো এই রাজকুমারীর বাবা, তোমার পুরো অধিকার আছে আব্বু। এটাই ছিল শাসন। তিনি জানেন তার মৃত্তিকাকে কিভাবে শাসন করতে হয়। বাবার কথা ধ্যান ভাগলো মৃত্তিকার। বাবা ওর কপালে হাত বুলিয়ে বললেন,
উঠুন এখন, বাইরে যে বৃষ্টি। আব্বু গরম গরম চা আর পকোড়া ভেজে নিয়ে আসি, বারান্দায় একসাথে খাবো। আমিও যাব। বলে দৌড়া ফিরল মৃত্তিকা। বাবা মেয়ের এই কিচেনের দৃশ্যটা বড়ই আদরের, বড্ড ভিন্ন একটা চিত্র। হোক না কৃত্রিম, তবুও তো চিত্রটা সুন্দর, চোখ ধাঁধানো সুন্দর। মিঠির মা গোপনে দীর্ঘশ্বাস ফেললেন। এত বড় মেয়েকে যেভাবে পালেন মনে হয় ছোট 7-8 বছরের মেয়ে। এই মেয়ে বিয়ে হলে কিভাবে বাঁচবেন তিনি। হিমু আজকের উপাসেতে ক্যাফেতে এসেছে। নিজেকে যথা সম্ভব গুছিয়ে প্রদর্শন করার চেষ্টা করছেন হিমু। কতটুকু হচ্ছে কে জানে। এই যে তার রোগা পাতলা শরীর, তার মধ্যে এমন বেগুনি রঙের শার্ট, কতটুকু মানিয়েছে তাকে। চুলগুলো আজকে সকালে শ্যাম্পু করে আঁচড়ে এসেছে। এমনি সময় অল্প তেল দিয়ে মাখিয়ে রাখে। ছোট থেকেই মা ও চুলে তেল লাগিয়ে স্কুলে পাঠাতো। লজিকটা দারুণ। তেল লাগিয়ে স্কুলে গেলে নাকি মাথা ঠান্ডা থাকে, তাতে পড়াশোনা ভালো হবে। হিমু সেটাই বিশ্বাস করত। পরীক্ষার দিন বেশি তেল মাখিয়ে যেত। কদুর তেল মাথা ঠান্ডা রাখে। মায়ের প্রতি বিশ্বাসটা এতই গভীর ছিল যে যে কোনো ভালো কাজেই যেত তখনই তেল মাখিয়ে যেত। এতে অবশ্য স্কুল সহ কলেজে আর এখন ভার্সিটিতেও কম কথা হয় না, কম লাঞ্ছনা সহ্য করেনি সে। তখন হাসতো শুধু। ওই যে মায়ের প্রতি বিশ্বাস, সেটা ছিল অগাধ, তাই কখনো কারো কথা গায়ে লাগেনি। অথচ আজ পরিস্থিতি ভিন্ন। হোক না ক্ষুদ্র একটা পরিবর্তন, তবু হিমু করলো। নিজেকে রূপার নিকট তুলে ধরলে গ্রামের সাদা সিধা ছেলেটা নিজের বেশভূষা ত্যাগ করা শুরু করলো ধীরে ধীরে। এই পরিবর্তন কোথায় থামবে, কতটুকু ফলপ্রসূ হবে, সেটাই দেখার বিষয়। উজ্জ্বল তাচ্ছিল হেসে চায়ের ক্যাপে চুমুক দিয়ে খোলা মাঠে তাকালো। হিমু গিয়েছে পাশে ক্যাফেতে। উজ্জ্বল এত না করলো, শুনলো না। না পেয়ে উজ্জ্বল একটা গালি দিল শেষে। লাভ হলো একটিও না। চিরপরিচিত সেই নিষ্পাপ হাসিতে হিমু গেল। ঘন্টাখানিক গড়ানোর আগেই একটা কল এলো। উজ্জ্বল বিরক্তিতে মুখ ফুসকালেও রিসিভ করে ঝাড়া মেলে বলল, কি কল দিস কেন? শোনা গেল মিনমিন গলা। উজ্জ্বল দোষ, 27 টাকা হবে? হিমুর বাচ্চা, চলো ওই দামড়ি তোর টাকায় মজ করে খেয়ে ভাগছে, তাই না? আরে না না, শোন, আমি এই মাসে বেতন পেয়েই দিয়ে দিব দোস্ত, প্লিজ। উজ্জ্বল কল কেটে দিল। মনে মনে শখানে গালি দিল রূপাকে। তখনই দেখলো রূপা কয়েকজন বান্ধবীর সাথে হেসে হেসে ভার্সিটির গেট পেরিয়ে আসছে। ওর মুখটা দেখেই এক দলা থুতু ফেলে সামনে গেল উজ্জ্বল। হিমু মুখটা কাচুমুচু করে বসে আছে। উজ্জ্বল কফির কাপটা এগিয়ে দিয়ে আদেশের সুরে বলল, চলো পুরোটা কফি গিলবি, টাকা দিয়ে কিনছি, ঠিক আছে? হিমু হাসলো। উজ্জ্বলও ওর হাসি দেখে মুখটা গম্ভীর রাখতে পারলো না। নিজেও হেসে কফিতে চুমুক দিল। মৃত্তিকাও যোগ দিল ওদের সাথে। ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় কাচের দেয়াল দিয়ে দেখছে ওদের এখানে। তখনই জানতে পারলো এই রূপাকে হিমু শুধু একবার জিজ্ঞেস করেছিল কি খাবে। তখনই এত ব্রেকফাস্ট অর্ডার করে রূপা। হিমু নিজে ছুঁয়েও দেখেনি। রূপা খেতে খেতে ওর 2 বান্ধবীও আসে। 3 জন নিজেরাই খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে বিদায় জানিয়ে চলে যায়। মাস যেহেতু শেষের দিকে, তাই হিমুর পকেট ছিল হালকা। ভেবেছিল কফি খাবে শুধু, কিন্তু এতটা খরচ হবে ভাবেনি। 230 টাকা ছিল, যা দিয়ে বিল হবে না, তাতেই ঘাম ছুটে গিয়েছিল। কে একটা অপমানের বিষয়। বিপদে বন্ধু আজ দিয়েছে। এত কিছু তো হিমু রূপার বিরুদ্ধে কিছু শুনতে নারাজ। তার কথা এ রূপা কি আর জানতো ওর পকেটে হালকা? জানলে নিশ্চয়ই 1 কাপ চা খেত। ওর এতটা বিশ্বাস দেখে উজ্জ্বল আর মৃত্তিকাই ভয় পায়। এতটা বিশ্বাস কোনোদিন ভাঙলে ছেলেটা ঘুরে দাঁড়াতে পারবে তো? আজ এখনো পূর্ণর সাথে দেখা হয়নি। ক্লাস শেষে মৃত্তিকা দাঁড়িয়ে আছে, দেখা নেই পূর্ণর। কোথায় গেল? প্রায় 1 ঘন্টা খানিক পর আসলো পূর্ণ। ও জানতো ওর মৃত্যু অপেক্ষা করবে, হলো তাই। পূর্ণকে দেখেই সালাম দিল মৃত্তিকা। পূর্ণ উত্তর দিয়ে বলল, অনেক লেট হলো। বেশি না, 1 ঘন্টা। শুনেছি অপেক্ষার 1 মিনিট 1 ঘন্টার সমান, সেখানে বললেন বেশি না 1 ঘন্টা। মৃত্তিকা মাথা নামালো।
লজ্জা লাগছে আজ। নতুন নতুন নাহিন অজ্ঞাত নামা অনুভূতিগুলো ছেকে বোঝেছে তাকে। ইস, পূর্ণ ভাই বুঝে গেল না তো? ফর্সা হলে আজ নিশ্চিত গাল দুটো লাল হতো। হয় আফসোস। এতটা লজ্জা কোথা থেকে আসলো? ওর অস্বাভাবিক আচরণে পূর্ণ কিছুটা সন্দিহান গলায় বলল, ঠিক আছেন? জি জি। একটু স্বাভাবিক হয়ে মৃত্তিকা বলল, আপনাদের সমাবেশে যারা ঝামেলা করেছিল তাদের তো পুলিশ ধরেছে। বলেই বাঁকা হাসলো পূর্ণ। এই রাজনীতিতে সে অনেক কিছু শিখেছে। নিজেকে ক্ষতির মুখে নিয়ে কিভাবে গল্পের মোড় ঘোরানো যায় তা জানা আছে ওর। ওর এই রহস্যকেরা হাসিটুকু রয়ে গেল মৃত্তিকার দৃষ্টির বাইরে। শান্ত স্বরে শুধু শোনা গেল, আমি ভীষণ ক্লান্ত মৃত্যু। তোমার মাথা ঠিক আছে আব্বু? সমাবেশে ওই বোমা হামলা আমি করিনি। সাফারাত নিজেকে নির্দোষ দাবি করলো বাবা সোয়েব মির্জার কাছে। ভ্রুতে কিঞ্চিত ভাঁজ করলো সোয়েব মির্জা। গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, কল্পনা ছিল তোমার যে হামলা করবে তুমি? আমি না করার পরও জেদ চেপেছিল তোমার। জানি তুমি মিথ্যা বলছো না, তাহলে কে করবে এই কাজ? সাফারাত বাবার বিশ্বাস অর্জন করতে পেয়ে দম নিল। মাথা ঝিমিয়ে উঠল তার। গতকাল থেকে তার দলের লোক কয়েকজন হাজতে, আর মধ্যে বাবার ডাক। সব মিলিয়ে টঙ্গে ছিল সে। ছিল বলতে আছে এখনো। মাথাটা দিবানে হেলে দিয়ে চিন্তায় মগ্ন হলো সে। তারপর মাথা ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। সন্ধিয়ান গলায় বাবাকে জানালো, আমি ভেবেছিলাম হামলাটা করব, লোকজন সব সেট ছিল। পূর্ণর ভাষণ শেষ হওয়ার পর যখন মন্ত্রীরা চলে যেতে তখন হামলা করতাম, কিন্তু তার আগেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। জানি না কে বা কারা বোম মারলো। মুহূর্তে ধোঁয়া আর অন্ধকারে ছেয়ে গেল। আমার চাল উল্টে দিল একদম। পূর্ণর দলের নেতৃত্ব ছিল গতকাল। যে এই কাজটা করেছে সে নিশ্চিত পূর্ণর শত্রু। শত্রুর শত্রু পরস্পর বন্ধু আব্বু। পরম বন্ধু। কথাটা বলে উচ্চস্বরে হেসে উঠলেন সোয়েব মির্জা। পরপর হাসি থামিয়ে গম্ভীর স্বরে আদেশ করলেন মাহিন মিয়াকে, খবর লাগাও মাহিন, কে জন্মালো ধরনীর বুকে যে আমার শিকারকে থাবা মারলো? মাহিন মিয়া একদম বাধ্য গোলামের ন্যায় জি বলে সরল সেখান থেকে। সাফারা দুই হাতে চোখ মলিত করলো। পরপর উঠে দাঁড়িয়ে গেল শতান হয়ে। একটু বিশ্রাম দরকার এখন। কার ছেলে পুলেদের জেল থেকে ছুটানোর ব্যবস্থা করা হয়েছে। এখন লম্বা গোসল নিয়ে ঘুম দরকার। নিজের বলিষ্ঠ দেহ নিয়ে সিঁড়ি বেয়ে রুমে ঢুকলে সে। না থেকে সাদা রঙের পাঞ্জাবিটা খুলে কাউচে রেখে পা বাড়ালো শাওয়ার নিতে। ঝর্ণার ঠান্ডা পানিতে কিছুটা শান্ত হলো তার শরীর। ফর্সা চড়া কাঁধ বেয়ে গড়িয়ে পড়লো পানির অবাধ্য বিন্দুকণা। চাপদাড়িতে আটকা পড়লো কিছু পানি। সাফারাত এক হাতে দাঁড়িয়ে থাকা পানিগুলো ছেড়ে নিয়ে টাওয়াল পেঁচিয়ে বের হলো। ঠান্ডায় শরীরে এসির বাতাসটা যেন ঝিমঝিমিয়ে উঠলো তার পুরো দেহ। ভেজা চুলগুলো ছেড়ে টি শার্ট জড়ালো গায়ে। আলস্য তাকে জেকে ধরলো। নামাজটা বাদ দেওয়া পছন্দ নয় তার। তাই তো তীব্র মাথা ব্যথা নিয়েও সুন্দর ফরজটুকু আদায় করে নিল। এখন একটু ঘুম দিলে সে চাঙ্গা হবে তা সে জানে। তাই টি শার্ট খুলে উপর হয়ে শুয়ে পড়ল। ফর্সা পিঠের মাঝ বরাবর তার জন্মদাগটা যেন কাউকে আকর্ষিত করে তুলবে। ধৈর্যপূর্ণ অনেক, সহজেই রাগ ওঠে না। ঝামেলা হলো রাগ উঠলে আবার দমনও করতে পারে না সহজে, যেমনটা হচ্ছে এখন। রাগ উঠছে তার, আধৈর্য হয়ে পড়েছে সে। এই মেয়ে পেয়ে বসেছে একদম পূর্ণকে, তার মধ্যে কাছে। সহ্য শক্তি ক্রমে কমে যাচ্ছে পূর্ণর। কেন কাছে এতটা পূর্ণময়ী? কারণটা হাজারবার জিজ্ঞেস করলে উত্তর মেলেনি। এবার বাঁধ ভাঙলো পূর্ণর, ধৈর্যের বাঁধ। তবুও তার মৃত্যুকে বরাবরের মতোই ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মৃত্যু আমার বলুন কি হয়েছে? কেউ কি কিছু বলেছে আমার মৃত্যুকে?
মাথা দুলালো মৃত্তিকা, রাগে ফেটে পড়ে সোজারে ঘুষি মারল পূর্ণ কাঁচের অংশে। দরজায় মাঝ বরাবর থাকা কাঁচটা মুহূর্তে ঝনঝন শব্দে ভেঙে পড়ল। মৃত্তিকা ভয় সিটিয়ে দূরে সরল। পরক্ষণেই নজর গেল পূর্ণর হাতে। টপ টপ করে রক্ত পড়ছে সেখান থেকে। সকল ভাবনা বাদ দিয়ে মৃত্তিকা চট করে পূর্ণর কাটা হাতটা ধরল। আতঙ্কিত গলায় চিন্তা শুধালো। কি করলেন? হাত কেটে? কথাগুলো যেন আটকে আটকে আসছে, জড়িয়ে যাচ্ছে বারংবার। নিজের কান্না ভুলে ব্যাগ থেকে রুমালটা বের করে চেপে ধরার আগে হাত সরিয়ে নিল পূর্ণ। মৃত্তিকা ছলছল চোখে তাকাতেই গম্ভীর কণ্ঠে পূর্ণ বলে উঠল, আমি এই কাচের ভাঙা টুকরোগুলোর ন্যায় মৃত্যু। আমাতে হাত দিলে ও রক্তাক্তই হবে। হোক। ধীর জবাব দিয়ে পূর্ণ হাতে রুমাল চেপে ধরল। চলুন এখান থেকে। আগে বলুন, তখন করিডোরে কেন কাঁদছিলেন? আ তোতলানো বন্ধ করুন মৃত্যু। সোজা কথা জিজ্ঞাসা করেছি, সোজা উত্তর দিন। মৃত্তিকা দ্বিধায় পড়ল, কেন কাঁদতে গেল? এখন যে ফাঁসলো। পূর্ণর হাতে রুমাল চেপে সেই হাতটা তখন ওই মৃত্তিকার দুই হাতের মুঠো। নত মস্তিষ্ক মৃত্তিকা গড় গড় করে বলে দিল, সিনিয়র আপুরা আমাকে দেখে মজা নিচ্ছিল। আমি কালো আর আপনি সুন্দর, এটাই বলছিল। আপনি আমাকে নিয়ে মজা নিচ্ছেন। পরে 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 কি? খুবই শান্ত গলায় জিজ্ঞেস করলো পূর্ণ। মৃত্তিকা ঠকিল, ঘুরিয়ে নিল কথা, সাজালো নিটির মতো বলে উঠল, বলেছি আপনি রাজনীতি করেন, তাই যাতে আপনার থেকে দূরে থাকি। কথাটা বলেই দম নিল পূর্ণ। সন্দেহের অবকাশ রইল না, এই মৃত্যুকে হচ্ছে না। এই কথার কারণে সে কাঁদেনি। পুনরায় কিছু জিজ্ঞাসাবাদ করার আগে মৃত্তিকা অনুরোধের সুরে বলল, দয়া করে চলুন। পূর্ণ নিজের জন্য না হলেও মৃত্তিকার জন্য গেল। এমন ছোটখাটো কত ব্যথা পেয়েছে আগে, অথচ এই ব্যথার মেডিসিন লাগাতে হবে, না হলে তার মৃত্যুতে শান্তি পাবে না। মৃত্তিকা মুখে না বলেও তার চোখ বলছে অনেক কিছু। খবর পূর্ণর কাছে সময় দিবে না, তাই আপাতত প্রিয়তমার ভয় কমাতে হাতে একটা পট্টি বাঁধতেই হবে। দেখ হিমু, সবকিছুর একটা লিমিট থাকে। এভাবে বলছিস কেন? উজ্জ্বল এবার মহা বিরক্ত হলো। একটা মানুষ কতটা ঠিক কতটা নোংরা হলে এই ঘটনার পরে একটা ঠকবাজ মেয়ের পেছনে ঘুরে তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে, তবুও বান্দা নাচন। কারো কথা তার কানেই ঢুকছে না। আজকে যাচ্ছে পার্কে, রূপা নাকি দেখা করবে। উজ্জ্বল এবার একটা গালি দিয়ে বলল, মর তুই শালা, চুনা কাট কথা কাট। বরাবরের মতোই কোনো গালি বা কটু কথা গায়ে মাতল না হিমু। পাঞ্জাবিটা পরে বেহার মতো উজ্জ্বলের কাছে গিয়ে বলল, দোস্ত, তোর ওই চকলেট ফ্লেভারের পারফিউমটা দে না। শালা ছাঁদরা, যা শোন, যা যা। দাঁত কেলিয়ে একটু ফুসফুস করে পারফিউম লাগালো হিমু। আয়নায় নিজেকে সপ্তমবারের মতো দেখে বলল, টেনশন নিস না, পার্কে আর কি বা খাবে? বাদাম মুড়ি আর ফুচকাই খাবে। উজ্জ্বল ফোন থেকে নজর সরালো না। এমন ফালতু ছেলে আগে দেখিনি সে। মরুকো মনে মনে বলে ফোন ঘাটা শুরু করলো। হিমু বেরিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে উজ্জ্বল আবার ক্যাম্পাসে গেল। এসেছিল মাথা মোটা হিমুকে বোঝাতে, যার পুরোটাই বৃথা। পূর্ণর হাতে ব্যান্ডেজ হয়ে গিয়েছে। আপাতত দুইজন তাদের বিখ্যাত বটগাছের গোড়ায় বসে আছে। তখনই একটা ছেলে দৌড়ে এসে কিছুটা হাঁপাতে হাঁপাতে ডাকলো, ভাই। পূর্ণ মৃত্তিকার দিকে এক পলক তাকিয়ে বলল, পুরোটা শেষ করুন, আসছে 2 মিনিট। মাথা নাড়ালো মৃত্তিকা। তার হাতে একটা স্যান্ডউইচ টিফিন বাবা দিলেও সে সেটা জোর করে পূর্ণকে খেতে দিয়েছিল, যাতে পেইন কিলার নিতে পারে। পূর্ণর ক্ষুধা থাকায় সে পুরোটাই খেয়েছে, কিন্তু পেট ভরেনি। চড়ুই সমান তার মৃত্যু, খাবারও খায় ততটুকু। পূর্ণর মনে হয় খাবার যতটুকু খেয়েছে তা পেটের এক কোণে গিয়ে পড়ে আছে, তাই আবার 4টা স্যান্ডউইচ ক্যান্টিন থেকে নিয়ে এখানে এসেছে। পূর্ণ দুটো খেয়ে ফেললো, মৃত্তিকা একটা শেষ করতে পারেনি। বাধ্য হয়ে তৃতীয়টাতে পূর্ণ কামড় বসিয়েছে। ছেলেটা আর চোখে একবার মৃত্তিকার দিকে তাকিয়ে বলল, ভাই, আপনার ক্লাসমেট ঈশিতাই বাজে কথা বলেছে ভাবিকে, পুরো গ্যাং নিয়ে অপমান করছে। কি বলেছে?
ভাবির গায়ের রং নিয়ে অনেক কথা বলেছে। আপনি নাকি 2 দিন খেয়ে ছেড়ে দিবেন তাকে, আর হুমকি ধুমকি দিয়েছে যাতে আপনার থেকে দূরে থাকে। এছাড়াও বাপ মা তুলে কথা শুনিয়েছে, ডিপার্টমেন্টে সবার সামনে অপমান করেছে। হাত দুটো মুঠো করে নিল পূর্ণ। তার সাদা সিধা মৃত্যুকে এত জঘন্য কথা শুনারের মাসুল তো দিতেই হবে ঈশিকাকে। মেয়েটা বার বেড়েছে অনেক, এতদিন কিছু না বললেও আজ ওই মেয়ে ঠিকানা ঠিক করে ছাড়বে। হেঁটে মৃত্তিকার সামনে পূর্ণনায় এসে মৃত্তিকার ব্যাগ থেকে পানি নিয়ে ঢক ঢক করে অর্ধেক খেয়ে বলল, এতটা কান্না কিসের জন্য ছিল মৃত্যু? বাপ মা তুলে কথা বলায় নাকি আমাকে তুলে বলায়? মুখে থাকা খাবারটুকু আর চিবানো হলো না মৃত্তিকার। পূর্ণ কেন রেগে এমন প্রশ্ন করলো তা বোধগম্য নয়। দেখ সাফারাত, আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা কর, সেটা তোর জন্য ভালো, আমার জন্য। সাফারাত, তুই আমাকে সাফারাত বলে কবে থেকে ডাকিস? যেদিন বাদ দে, আমার জীবনের রাত নামক বন্ধু আগে মরে গিয়েছে, এখন যে আছে সে শুধুই সাফারাত, সাফারাত মির্জা। পূর্ণ, আমার কথাটা শোন, চাইলে আমরা এখনো। একদম চুপ জালের বাচ্চা। চাইলেই কি? হ্যাঁ কি আমাকে মানুষ চিনাস তুই? তোর ওই তার বাচ্চার বাপকে বলিস রাজনীতি করে সে চুল সাদা করলেও পূর্ণকে টেক্কা দিতে দম লাগবে। দেখ পূর্ণ, মুখ খারাপ করবি না, ভালোভাবে কথা বল। বুঝি না এত গালি কবে শিখলি তুই? এই যা তো যা। বিরক্তিকর সুরে পূর্ণ এটা বলতেই সাফারাত মজা ছলে চেয়ারটা পূর্ণর কাছে টেনে বসলো। ছট করে উঠে দাঁড়িয়ে গেল পূর্ণ। সাফারাত এতে বেশ ভালোই চমকালো। এখন কি পূর্ণ তাকে এতটুকু সহ্য করতে পারছে না? সাফারাত কিছু বলার আগেই জঘন্য কান পচা গালি দিল পূর্ণ। সাফারাত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। গায়ের পাঞ্জাবি টেনে ঠিক করে বেশ শান্ত সুরে বলল, আয় না পূর্ণ, একেবারে 1 কাপ চা খাই, অনেকদিন খাই না। পূর্ণ মুখ খোলার আগেই সাফারাত বলে উঠল, কাউকে গালি দিলে এমনকি সেটা মজা করে হলেও এক গালির বিনিময়ে একটা করে বিচ্ছু তৈরি হয় কবরে। আমাকে গালি দিলে ক্ষতি কিন্তু তোর হবে। পূর্ণ নিজেকে দমন করার চেষ্টা চালালো। সে এমন নয়, কথা যথেষ্ট মেপে বলা ছিলে সে। বড় বড় শ্বাস টেনে নিজেকে ঠান্ডা করে বলল, আমার থেকে দূরে থাক সাফারাত। তুই সারারাত মির্জা, আমার কাছে রাত না। রাহাতকে যতটা ভালোবাসতাম ঠিক তার দ্বিগুণ ঘৃণা করি এখন এই সাফারাতকে। সাফারাতের মতো শক্ত পুরুষটার চোখে পানি জমল। কথাটা বেশ ভারী। পূর্ণ কিভাবে বলল এতটা ভারী কথা? মুখটা কাঁপলো না? সাফারাতের ফর্সা মুখটা লাল হওয়া ধরলো, যেটা পূর্ণ খেয়াল করেছে। হাতে থাকা পানির বোতলের পুরোটা ওর মাথায় ঢেলে ঝাঁঝালো কণ্ঠে বলল, জাস্ট দূরে থাকবি আমার থেকে। কথাটা বলে গট গট পায়ে চলে গেল। মৃত্তিকার সাথে দেখা করতে হবে। এছাড়াও আজ একজন সংসদ সদস্য ডেকেছে তাকে দেখা করতে পার্সোনালভাবে। পূর্ণর জন্য বড়সড় একটা অপরচুনিটি এটা, যা কোনোভাবেই মিস করা যাবে না। পূর্ণর যাওয়ার দিকে অবলোক তাকিয়ে রইল সাফারাত। পুরুষ কাঁদে না, কথাটা মিথ্যা করে দিয়ে সাফারাতের চোখ গড়িয়ে আবারও পানি পড়ল। একটু কাদা দরকার তার। ব্যস্ত পায়ে ছুটে গাড়িতে বসলো। স্টারিংয়ে মাথা ঠেকে কেঁদে ফেললো। এত বড় শরীরটা কান্নার প্রকোপে কেঁপে কেঁপে উঠল। পেছনে তার দলের কয়েকজন। জুহান পানির বোতলটা সাফারাতকে এগিয়ে দিয়ে বলল, ভাই পানিটা খান। আপনার এই ভীত চাহনি আমার বেশ লাগে মৃত্যু। কথাটা বলেই পকেটে ফোনটা রাখলো। মৃত্তিকা তখনও গুটিয়ে দাঁড়িয়ে আছে। পূর্ণ এক পলক মৃত্তিকাকে দেখে নিল। এক পলক হলেও দেখেছে পুরোটা। মাথায় একটা ঝুঁটি করে নিজের কোকড়ানো চুলগুলো একসাথে আটকে রেখেছে। আবদ্ধগুলোকে কেউ ছাড় দেয় না, ক্লিপ দিয়ে আটকে রেখেছে। শ্যামলা মুখটা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। পূর্ণর হৃদয় পোড়ানো সুন্দর। হালকা রঙের গোল ফ্রকটা বেশ মানিয়েছে তাকে। পূর্ণর আবদ্ধ পুরুষ মনটা বলে, দে না পূর্ণ, একটু ছুঁয়ে দে, কি হবে একটু ছুঁয়ে দিলে? পূর্ণ ধমকায় সেই আবাদ অনুভূতিকে। মোটেও না, আমার সকালের অজরা ফুল এই মৃত্যু, একে ছুতে যদি ঝরে পড়ে।
ঠোঁট বাঁকিয়ে হাসল পূর্ণ। আজকাল অনুভূতিরা জ্বালায় তাকে। একটু ঝুঁকতেই মৃত্তিকা পিছিয়ে গেল। পূর্ণ বিরক্ত হলো বটে। আর একটু এগিয়ে মৃত্তিকা চুলে আলগা হওয়া ক্লিপটা পট করে শব্দ করে লাগিয়ে দিল। মৃত্তিকা স্বস্তির শ্বাস ফেলল। পূর্ণ ঘড়িতে একবার দেখে বলল, আজকে একটা মিটিং আছে মৃত্যু, আপনি কথা বলুন প্লিজ। আমার কান দুটো যে আপনার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হয়ে আছে, একটু কিছু বলুন। মৃত্তিকা ঠোক গেল। এমনিতেও ভয় পায় পূর্ণকে। 2 দিন ধরে কেমন কেমন অনুভূতিগুলো জন্মালেও তা দমিয়ে রেখেছিল। আর সকালে ভার্সিটি আসার পরে সকল অনুভূতিগুলো ভয়ের রূপ ধারণ করেছে। ঈশিতা আপু হত্যা করতে চেয়েছিল, এর পিছনে কি আপনার হাত আছে? ভয় প্রশ্নটা করেই ফেলল মৃত্তিকা। পূর্ণ স্বাভাবিকভাবেই বলল, আমি কি খুনি মৃত্যু? সারা দেহ কেঁপে উঠল মৃত্তিকার। তরিন গতিতে বলে উঠল, না না, আমি সেটা বলিনি। তাহলে কি বলছেন মৃত্যু? আমি আপনি আবারও তোতলাচ্ছেন কেন? কই না তো। ভালো। কিছুক্ষণ নীরবতা পালন হলো। বিস্তর এই নীরবতা ভেঙে পূর্ণ বলে উঠল, শুনলাম গতকাল ওর কোনো ভিডিও ভাইরাল হয়েছে, হয়তো সহ্য করতে না পেরে সেট করতে চেয়েছে। সেসব বাদ দিন মৃত্যু, খারাপের সাথে খারাপ হবে, তাই না? কিন্তু কোনো কিছু না মৃত্যু, চলুন আমার সাথে। মৃত্তিকা দাঁড়িয়ে রইল ছায়। মাথা খালি খালি লাগছে ওর। কিছুক্ষণ পর খেয়াল করলো পূর্ণ গভীর চোখে ওকেই দেখছে। মৃত্তিকা হক চকালো। কি দেখেন? পূর্ণ শীতলতা ঢালা গলায় বলল, আমি মরে গেলে রোজ আমার কবরে যাবেন মৃত্যু, আপনাকে দেখা আমার কোনোদিনও শেষ হবে না। একটু থেমে জিজ্ঞেস করলো, বিচ্ছু ভয় পান মৃত্যু? না, আগে পেতাম, একদিন আবু মারা শেখালো। আপনার আব্বু ভালো একটা কাজ করেছে। কেন? অবুঝ গলায় প্রশ্নটা করতেই পূর্ণ বলে উঠল, আমার কবরে থাকা বিচ্ছুগুলো তাড়িয়ে দিবেন মৃত্যু, আমার ভয় লাগে। ওটা বলুন দিবেন, ওটা দেখতে পারি না আমি, ওটার সাথে কিভাবে থাকবো আমি মৃত্যু? আপনি পাশে থাকলে ভয়টা কম লাগবে। পূর্ণর রক্ষাকরণকারী কথা শুনে হাত পা যেন আশার হয়ে আসছে। পূর্ণর কণ্ঠে কিছু একটা ছিল, কিন্তু কি? ছোট বাচ্চার পাওয়া কোনো ভয়, কান্না, আকুলতা কি ছিল? সহজ সরল মৃত্তিকা ঠিক ঠাউর করতে পারলো না, কিন্তু খেয়াল করলো চোখ ভিজে উঠেছে, হয়তো পূর্ণর মৃত্যুর কথা শুনে। বৃষ্টি বৃষ্টি ভাব থাকলেও বৃষ্টি দেখা নেই সারাদিন। মৃত্তিকা আলসেমি ছেড়ে বারান্দায় এলো। সেখানে ছোট বড় কিছু গাছের চারা আছে, তাতেই কয়েকটা ফুল ফুটেছে। সদ্য ফোটা ফুলগুলোকে বেশ যত্ন করছে মৃত্তিকা। হাতে তার পানির পাইপ, সেটা দিয়েই পানি দিচ্ছে। এই কাজ করতে গিয়ে নিজেকে ভিজিয়ে অনেকখানিছে। বোঝা যায় সে গাছে পানি দিয়েছে নাকি নিজেকে। বেশ আনন্দ সহিত কাজটা করছে, সেটা স্পষ্ট। মনটা ওর ফুরফুর অনেক। ওই দিন পূর্ণর ওইসব কথায় বেশ ভয় এবং অস্বস্তিতে পড়েছিল ও। আজ পূর্ণ স্বাভাবিক ছিল। তার স্বাভাবিক হওয়া মানে ওই যে আগের পূর্ণ। মৃত্তিকার সাথে গম্ভীর অথচ ভালোবাসাময় আচরণ, কিছু কথায় দুষ্টমি যা ধরা যায়, কখনো বা কথার মাঝে লুকায়িত হাসি, সেটাও বোঝা কষ্টসাধ্য। মোট কথা চমৎকার ছিল আজ 1.5 ঘন্টা। এই সময়গুলোতেও ছিল পূর্ণর সাথে তাদের প্রেম চলে। অঘটিত প্রেম, বোঝা যায় না। প্রেমময় আলাপ হয় না, হাত ধরাদেরও হয় না, কাঁধে মাথা রাখা হয় না, কখনো হয়তো ভালোবেসে বুকে নেওয়া হয় না। তবুও প্রেমটা কিন্তু চলছে, বেশ ডুবা ডুবা প্রেম। অতলে হারিয়ে গেল পূর্ণ টেনে তুলে তাকে গম্ভীর সুরে গম্ভীর স্বরে অনুভূতির পাচার ঘটায় তারা, কিন্তু খুবই সূক্ষ্মভাবে। মৃত্তিকা এখন কারো কথা ধার ধারে না, সিনিয়রকে ওকে জ্বালাতনও করে না। ঈশিতার ব্যাপারটা পরে হিমুর কাছে জানতে পেরেছিল মৃত্তিকা। ঈশিতার রিলেশন ছিল কোনো এক ছেলের সাথে। ওই ছেলে ছিল পূর্ণর বদলে একজন। তাদেরই কিছু অতি গোপনীয় ছবি ভাইরাল হয়েছিল ভার্সিটির বিভিন্ন গ্রুপে।
সব সময় দাপটে চলা মেয়েটা হয়তো সহ্য করতে পারেনি নিজের এমন অপদস্থ হওয়া, তাই বেছে নিয়েছিল সহজে কিন্তু নির্দিষ্ট উপায়। ভাগ্য জুড়ে বেছে এখন বাসায় আছে। মৃত্তিকা শুনে আফসোস হয়েছিল, পরক্ষণেই মনে পড়েছিল পূর্ণর বলা কথাটা। খারাপের সাথে খারাপই হবে। দীর্ঘশ্বাস ফেলে নিচে পড়ে থাকা একটা আলো কান্দা কুড়িয়ে নিল। পুরো তাজা ফুলটা কিভাবে যেন পড়ে গিয়েছে। হঠাৎ খেয়াল হলো আজ পূর্ণর বড় কোনো কাজ আছে। সিটির মেয়রের সাথে কোনো সেবামূলক কার্যক্রমে কথাবার্তা হবে। মৃত্তিকা মাঝে মধ্যে অবাক হয়, পূর্ণ নিজের অত্যন্ত সকল খুঁটিনাটি কাজের কথা সব জানায় মৃত্তিকাকে। আসলে ওদের কথাবার্তা হয় এসব নিয়ে। পূর্ণ নিজের দলের কথা, কোথায় কি হবে, কবে হবে, এইসবই বলতে থাকে। মৃত্তিকা মনোযোগ দিয়ে তা শুনে, কেননা না বোঝা সেই সব বিষয় তার কাছে প্রচুর আকর্ষণীয় মনে হয়। আম্মা, কোথায় আপনি? মা বাবা খুঁজছি না, বেরিয়ে আসুন। আসলে মানুষটাই আকর্ষণীয় তার কাছে। বারান্দা থেকে গলা উঠিয়ে জবাব দিল মৃত্তিকা। আব্বু, এখানে আমি বারান্দায়, আসো তুমি। প্রায় মিনিটের ব্যবধানেই ওর বাবা হাজির হলো, হাতে একটা ছোট ট্রে। সেটা বারান্দার টেবিলে রেখে মেয়ের হাত থেকে পানির পাইপটা নিয়ে সাইডে রাখতে রাখতে বললেন, কতক্ষণ ধরে ডেকে যাচ্ছে আপনাকে বাচ্চা, ভয় পাই তো। আমি তো এখানেই ছিলাম। কথাটা বলতে বলতে গাছ থেকে একটা আলো কান্দা ছিঁড়ে বাবার কানে গুঁজে দিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, দেখো আমরা সেম সেম। মৃত্তিকার বাবা হাসলেন, চমৎকার হাসি তার। মেয়ের ডান হাতটা নিজের হাতে নিয়ে চুমু খেয়ে বললেন, ধন্যবাদ প্রিন্সেস। মেয়ের মুখের হাসি দিকে কিছুক্ষণ অনিমেষ তাকিয়ে রয়ে আদুরে গলায় বললেন, পুরো ভিজিয়ে ফেলেছেন নিজেকে আম্মা। বাবা অপেক্ষা করছি এখানে, যান চেঞ্জ করে আসুন।